আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন। অথচ পরিস্থিতির সাথে যাচ্ছে না, যাবে না বলে এমন কথা সুন্দরী অরণি বলতে পারল না, বরঞ্চ তাকালো চোখের দিকে। অরণির চোখের দৃষ্টি তারও অধিক স্থির, নড়বড়ে নয়, গলার আওয়াজও অসম্ভব দৃঢ়তার সাথে সে বলল, সন্ধ্যায় আপনাকেই কল করেছিলাম। হ্যাঁ, বিস্তারিত আলোচনা দরকার। পুরো দুনিয়া এখন অরণির কাছে অবসন্ন লাগছে। খিদেই পেট জ্বালা করছে। সব গোছানো শেষ প্রায়, রান্নাও হয়ে এসেছে, মাকে এনেই খাবে একসাথে। এই অবস্থায় বিস্তর আলোচনার শক্তি তার নেই। শ্রান্ত গলায় বলল, আমি প্রচণ্ড টায়ার্ড, অনেক কাজ বাকি। ক্যান উই টক টুমোরো প্লিজ? কি অবলীলায় নিজের পরিস্থিতিটা জানালো অরণি। জড়তা ও সংকোচের দোহাই দিয়ে বেশিরভাগ মানুষই না বলতে পারে না। অরণির না বলতে জড়তা কাজ করে না। ব্যাপারটা প্রশংসনীয়। ইফতি কিছুক্ষণ চুপ থেকে বলল, শিওর। অরণি স্বস্তির শ্বাস ফেলল। ইফতি চলে যেতেই সে রান্না শেষ করে শাওয়ার নিয়ে নিল। এক্সট্রা জামা কাঁধ ব্যাগে থাকে তার। একটু ফ্রেশ লাগতে সে রিক্সা নিয়ে বের হয়ে গেল তাবাস্সুমের বাসার উদ্দেশ্যে। মাকে নিয়ে আসতে হবে এখন। রাত 11:30টার এদিকে সময়। বারান্দায় রাখা সোফায় গা এলিয়ে বসে সিগারেট টানছে ইফতি। পরনে টি শার্ট, ট্রাউজার। সদ্য শাওয়ার নেওয়া ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। চোখ দুটো বন্ধ করে এক নাগাড়ে কয়টা যে সিগারেট শেষ করলো ইফতি জানে না, কখনো হিসেবও রাখে না। রিক্সার টুংটাং শব্দে তার ঘোর কাটে। মাথা ঘুরিয়ে ওদিকে তাকানোর ইচ্ছাটা তার হলো না। একাকিত্ব খুব জ্বালাচ্ছে আজ তাকে। সব কিছু বিষণ্ণ লাগছে। বোধ হয় না দুনিয়ার কোনো চমকই এখন তাকে উৎফুল্ল করতে পারবে। অথচ বোধ হয় না হওয়া জিনিসটা ঘটল। কিছুক্ষণ পর একটা মেয়েলি আওয়াজ তার কানে এলো, মামুনি সাবধানে নামো। আওয়াজটা মোটা নাকি চিকন তা বিশেষ বোঝা যাচ্ছে না, তবে মিষ্টিত্ব নেই, নমনীয়তা আছে শতভাগ। ইফতি না চাইতেও এবার সামান্য তাকালো ওদিকে। অরণির সাথে একজন 40 মহিলাকে দেখতে পেল। দুজনের চেহারার গঠনে 80% মিল। এক দেখায় বলে দেওয়া যায় এরা মা মেয়ে। এতে ভাবার প্রয়োজন পড়ে না। শুধু যে দুজনের চেহারাতেই মিল লক্ষ্য করা যাচ্ছে এমনটা নয়, মুখাবয়বের অভিব্যক্তিও শতভাগ মিলে যাচ্ছে। যেন তারা দুজনই এই পৃথিবীর উপর নাখোশ, এই সমাজ ব্যবস্থার উপর নারাজ। বরাবরই লক্ষ্য করা যায় মায়েরা তাদের সন্তানদের ঢাল হয়ে দাঁড়ায়, সবসময় আগলে রাখে। এবার কিছুটা ভিন্ন ঘটনা দেখা গেল। মেয়ে তার মায়ের ঢাল হয়েছে, মাকে আগলে রাখছে। এক হাতে লাগেজ ও অন্য হাতে মাকে জড়িয়ে নিয়ে সে হেঁটে হেঁটে ভেতরে প্রবেশ করলো। মেয়েটাকে দেখে মনে হচ্ছে বয়স খুব একটা নয়, অথচ পুরো পৃথিবীর দায়িত্ব কাঁধে নিয়ে রেখেছে যেন। ভীষণ গভীর মনোযোগে এত কিছু খুব সহজেই লক্ষ্য করল ইফতি। ঠোঁটের ভাঁজ থেকে সিগারেট সরিয়ে ধোঁয়া ছাড়ল। বাঘিনী একটা। মাকে নিয়ে অরণি যখন নতুন ফ্ল্যাটে প্রবেশ করলো, বড় করে শ্বাস টেনে প্রশস্ত হেসে বলল, তোমার নিজের সংসার এটা, আমার আর তোমার বাড়ি। একটু সাজিয়ে গুছিয়ে নেই, চলো। জল ছলছল চোখে তাকালো আয়েশা অরণির দিকে। আজ সকালে পাওয়া আঘাতটা তাকে বড় মলিন করে ফেলেছে। কোনো অনুভূতি ঠিকঠাক প্রকাশ করতে পারছে না, পারছে শুধু অবাক হতে। চোখে জল আসে মাঝে সাঝে, এছাড়া বিশেষ কোনো প্রতিক্রিয়া তার মাঝে দেখা যাচ্ছে না। অরণি আয়েশাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। পুরো ফ্ল্যাটটা ঘুরিয়ে এনে বেডরুমে বসালো। এরপর ফ্রেশ হয়ে নিয়ে রান্না করে রেখে যাওয়া খাবার অরণি থালা ভরে এনে আয়েশাকে বলল, মামুনি খিদে পেয়েছে, খাইয়ে দেবে? আয়েশা মেয়েকে খাইয়ে দিল। সারাদিনের না খাওয়া অরণি একটু বেশিই খেলো এখন। আয়েশাকেও খেতে বলল। খাওয়া শেষে অরণি আয়েশাকে ঘুম পাড়িয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। জীবন তাকে কোন মোড়ে এনে দাঁড় করিয়েছে সে ভাবতে লাগলো। দায়িত্ববোধ বেড়েছে তার। আগামীকাল মাকে নিয়ে বেরোতে হবে। একটা সংসারে কি কি প্রয়োজন তাতে অরণির সম্পূর্ণ ধারণা নেই। অন্যদিকে আয়েশাকে ব্যস্ত রাখা এখন ভীষণ প্রয়োজন। হুট করেই কোত্থেকে যেন সিগারেটের ধোঁয়া উড়ে এলো। অরণি কেসে উঠল শব্দ করে। সিগারেটের ধোঁয়া তার সহ্য হয় না। মাথা ঘোরায়, বমি পায়। কাশির শব্দ শুনতে পেয়ে সোফায় গা এলিয়ে বসে থাকা ইফতি মাথা তুলল।
আলস্যতায় ঘাড় নেড়ে ঠিক ওপর তলায় আড়াআড়িভাবে অবস্থান নেওয়া বারান্দাটায় তাকালো। একটা সদ্য চেনা জানা সুন্দরী অপরিচিতাকে দেখতে পেল সে। মেয়েটির পরনে সাদা কামিজ, সাদা পাজামা। সে কাশছে। ইফতির তাকিয়ে থাকতে থাকতে সেকেন্ড পাঁচেকের মধ্যেই রুমের ভেতর প্রবেশ করে ফট করে বারান্দার থাই গ্লাস আটকে ফেলল অরণ্য। ইফতি ওদিক থেকে দৃষ্টি সরিয়ে তার মধ্যমা আর তর্জনীর ভাঁজে গুজে রাখা সিগারেটটার দিকে তাকালো। ঠোঁট উল্টে বলল, স্মোকও করতে পারবো না। আজ অফ ডে। অরণি আয়েশাকে নিয়ে সকালে বেরোলো। দুপুরের আগেই ফিরে এলো। সঙ্গে আনলো এত এত জিনিস। গেটের কাছে আসতেই করিম এগিয়ে এসে জিনিসপত্র ওপরে নিয়ে যেতে সাহায্য করলো। গতরাতে ইফতি তাকে বলেছে, করিম চাচা শোনো, মেয়েরা মানসিক দিক থেকে পাথর হলেও শারীরিক দিক দিয়ে অত স্ট্রং নয়। পুরুষ সহায়তা প্রয়োজন তাদের। তুমি পারলে বাজার টাজারের ব্যাগ ফ্ল্যাটে উঠিয়ে দিয়ে এসো। করিম তার কথা শুনেছে। ইফতি বিষয়টা লক্ষ্য করে খানিকটা প্রসন্নই হলো। বিকেলের দিকে অরণি আয়েশাকে নিয়ে তার ফ্ল্যাটে এলো। ইফতি বিভিন্ন প্রশ্ন করলো। কোথায় পড়ছে, কি করছে, কোথায় থাকতো আগে, কেন হঠাৎ বাসা ভাড়া নেওয়া। উপরে উপরে যতটা বলা সম্ভব অরণি বলেছে। এমন অপরিচিত এক ব্যক্তিকে বিস্তারিত বলতে অরণ্যের বাধে। সুখকর তো কিছু নয়। পরে লোকটা না ভেবে নেয় সহানুভূতি নিতে এসব বলেছে সে। তাছাড়া অরণি অন্তর্মুখী চরিত্রের মেয়ে। এতই সহজ নাকি নিজের জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি মুখে বিশ্লেষণ করা? ইফতি অরণিকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। একটা মেয়ে এতখানি অন্যরকম কি করে হতে পারে? অরণিকে দেখে মনে হচ্ছে না সে রক্তে মাংসে গড়া মানুষ। খুব করে মনে হচ্ছে এই মেয়েটা কংক্রিটের তৈরি। অল্পক্ষণের ভেতরেই অরণি আয়েশাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে এলো। দরজার সামনে দাঁড়িয়ে ইফতিকে জিজ্ঞাসা করলো, আমার না হয় এক ইউনিভার্স সমস্যা, তাই মাকে নিয়ে একা থাকছি, কিন্তু আপনি কেন? অরণির প্রশ্ন করার ধরন শুনে ইফতি না চাইতেও হেসে ফেলল। চোখে হেসে উত্তর দিল, ম্যাডাম, আমার ইউনিভার্সের গোটাটাই সমস্যা, তাই একা থাকি। অরণি আর কিছু বলল না। মাকে নিয়ে ফ্ল্যাটে চলে এলো। আয়েশা অরণিকে একবার জিজ্ঞেস করলো, তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাই না মা? অরণি মুচকি হেসে আয়েশার এক হাত ধরে বলল, আমাকে তৈরি করতে তোমারও অনেক কষ্ট করতে হয়েছিল মামুনি। আয়েশা নিজের মেয়েকে নিয়ে গর্ব করত আগে থেকেই। তার মেয়ে সেরা, পড়াশোনায়, সৃজনশীলতায় ও অন্যান্য অনেক দিকেও। এসব নিয়ে যখন এলাকার ভাবিদের বলতো, তারা সামনে প্রশংসা করলেও আড়ালে প্রচণ্ড হিংসেই জ্বলে যেত। তারা বলতো, মেয়ে মানুষ, বিয়ে দিলেই পরের বাড়ি চলে যাবে, তখন তোমাদের দেখবে কে? একটা ছেলেও তো নেই। এখনই একটু একটু করে ভবিষ্যতের জন্য টাকা পয়সা গুছিয়ে রাখো। আবার বলতো, মেয়ে মানুষকে তো পড়িয়ে কি লাভ? সেই তো পরের বাড়িতেই পাঠিয়ে দেবে। চাকরি করলেও পরের বাড়িতেই খরচা করবে, তোমাদের দিকে তাকিয়েও দেখবে না। এর চেয়ে মেয়ের ওপর এত খরচ করো না। বয়স হয়েছে, বিয়ে দিয়ে দাও। আয়েশা প্রতিবাদ করে বলতো, আমার মেয়েকে আমি পড়াবো, আমি দুনিয়াদারি শিখাবো, আমি মাথায় তুলে রাখবো। মেয়ের প্রতি আস্থা আছে আমার। বড় স্লেস করে একজন এ কথার প্রত্যুত্তর একবার বলেছিল, দুধে ধোয়া তুলসী পাতারাও বাপ মায়ের মুখে চুলকানি মারে। আয়েশা তো বিশ্বাস করতে পারেনি, বিশ্বাস করেও নি। নিজের অনুরূপ তার মেয়ে, কোনো ব্যতিক্রম কিছু ঘটবে? নিশ্চয়ই শুদ্ধতা, পবিত্রতা ও ন্যায়পরায়ণতায় তার মেয়ে কোনো রকম কলঙ্ক লাগাবে না। আয়েশা অর্ণির দিকে তাকিয়ে বলল, অন্য কোনো মেয়ে কখনো এভাবে মায়ের সুখের দায়িত্ব নেয় না। অরণির হাসি মুখ ছড়িয়ে গেল, চোখ দুটো ছোট হয়ে এলো। সে ভীষণ খুশি মনে বলল, অল ক্রেডিট গস টু ইউ। আমাকে তুমি এভাবেই তৈরি করেছো। আয়েশা প্রচণ্ড সুখ অনুভব করল। স্ত্রী হিসেবে যেমন তেমন মা হিসেবে সে জিতে গেছে। এ কথা ভাবলেও যেন মন বাগিচায় ভ্রমর ওড়ে, গান গায় আমোদিত হয়ে। এমন সময় হুট করে কলিং বেল বাজায়। সামান্য ভড়কেই উঠল আয়েশা। হাসি নিভে এলো অরণির। সরু চোখে তাকালো দরজার দিকে। এ বাসায় তো কারো আসার কথা নয়।